সিনিয়র ডাক্তার আরও এক জুনিয়র ডাক্তার যার নাম উষা, সে আবার এই গল্পের তৃতীয় চরিত্র। তো সিনিয়র ডাক্তার তাকে নিয়ে জ্যোতির রুমে যায়। উষা ভেতরে ঢুকে দেওয়ালে টাঙানো অনেকগুলো ফটো ফ্রেম দেখতে থাকে, কারণ হাসপাতালে তো এসব থাকে না। তো সেখানে জ্যোতির চেক আপের সময় সিনিয়র ডাক্তার মেঘের সাথে উষাকে পরিচয় করিয়ে দেয়, কিন্তু তারা আগে থেকেই পরিচিত। মেঘ যখন ভার্সিটিতে ছিল তখন সে উষাকে কেমিস্ট্রি পড়াতো, আর আজ সে ডাক্তার হয়ে তার সামনে উপস্থিত, তাই মেঘ কিছুটা খুশি হয়। ডাক্তার চেক আপ করে গেলে জ্যোতি কিছুটা সুস্থ হয়, তাই কফি নিয়ে তার কাছে আসে মেঘ, আর এসে জ্যোতিকে বলে, তোমার উষার কথা মনে আছে, যাকে আমি টিউশনে পড়াতাম? সে এখন ডাক্তার হয়ে গেছে। জ্যোতি জানায় সব মনে আছে, মেডিকেলে চান্স পাওয়ার পরপরই ওই মেয়েটা তো আপনার জন্য কালো শাড়ি পরে এসেছিল। এবার জ্যোতি মেঘকে জিজ্ঞেস করে, আপনি কি তার প্রেমে পড়েছিলেন? মেঘ একটু মস্করা করে বলতে থাকে, কোথায় জানি পোড়ার গন্ধ বের হচ্ছে। জ্যোতি বলে, কই? মেঘ জানায়, তোমার কাছ থেকে। আমি উষার কথা বলেছি বলে তুমি জেলাস হয়েছ, তাই না? জ্যোতি জানায়, মোটেও না। এখন আমি এমন একজনকে চাই যে আপনাকে আগলে রাখবে, ঠিক আমার মতো করে, তাতেই আমার শান্তি। তারা দুজন কথা বলতে বলতেই সেখানে চলে আসে উষা, আর উষা মেঘকে এখনো স্যার বলে ডাকতে থাকলে মেঘ জানায়, স্যার বলে ডাকতে হবে না, আমাকে মেঘ ভাইয়া বলে ডাকবে, আর এটা হচ্ছে তোমার জ্যোতি আপু। এরপর উষা জ্যোতির চেক আপ করতে থাকলে মেঘ বলে, মনিটরে সব ঠিক আছে, তোমার এখানে আসতে কোনো বাহানা খুঁজতে হবে না। উষা জানায়, বাহানা খুঁজছি না, হ্যাঁ আপনার সাথে কথা বলতে এসেছি, অনেকদিন পর দেখা হলো তাই না? এরপর 2 কাপ কফি দেখে উষা বলে, কফি পেতে পারি? মেঘ জানাই, পেতে পারো, কিন্তু এখানে 2টা কাপ, একটা আমার, একটা তোমার জ্যোতি আপুর, তাই এখন হবে না, বিকেলে আরেক কাপ নিয়ে আসবো। বিকেলে সে ফ্রি আছে কিনা সেটা জানতে চায় উষা। মেঘ জানায়, কোচিং করায়, আরো কিছু কথা বলে চলে যায় উষা। উষা চলে গেলে জ্যোতি বলে, মেয়েটাকে কফি দিলেই পারতে। মেঘ তখন বলে, তাহলে এই জন্য এতক্ষণ ভান ধরে চুপচাপ ছিলে? জ্যোতি জানায়, মেয়েটা কষ্ট পেয়েছে, ওকে তুমি হার্ট করেছ। মেঘ বলে, হার্ট হলে হোক, আমি তো শুধুই তোমার। জ্যোতি বলে, কষ্ট হয় আমার, বাঁচতে ইচ্ছে করে না, কিন্তু অন্ধকার দুনিয়াতে যেতে ভয় করে আমার, কারণ আপনাকে দেখতে পাবো না, আপনার কথা শুনতে পাবো না। কিন্তু এভাবে আর কতদিন? মেঘ বলে, সৃষ্টিকর্তা পৃথিবীতে অপ্রয়োজনে কাউকে রাখে না, তোমাকে আমার প্রয়োজন, তাই তোমাকে বেঁচে থাকতে হবে। এই বলে সেদিনের মতো বাইরে যায় মেঘ। তখন তো দূর থেকে দেখে উষা। রাতে জ্যোতির কাছে আসে উষা, আর এসে পুরো রুম দেখতে থাকে। তারপর অপেক্ষা নামিয়ে হুমায়ুন আহমেদের একটা বই দেখতে পায়, যেটা সে দিয়েছিল মেঘকে। সে বই নিয়ে এসে জ্যোতির পাশে বসে। উষা বলতে থাকে, মেডিকেল পরীক্ষার 2 দিন আগেই বইটা কিনেছিলাম, বইটা পড়ে অনেক বিষণ্ণ হয়ে গিয়েছিলাম, আর ভালো লেগেছিল বলে বইটা মেঘ স্যারকে দিয়েছিলাম। স্যার কি কখনো পড়েছিলেন? জ্যোতি চুপচাপ থাকলে উষা আবার বলে, আচ্ছা মেঘ ভাই কি বলেছিল, আমি গাধা ছিলাম? মেঘ ভাইয়ের চোখে আসলে সবাই গাধা, উনি নিজেকে মহাজ্ঞানী ভাবতেন। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে যায়। 5 বছর আগের ঘটনা। ভার্সিটিতে যে র্যাগিং এর শিকার হয় মেঘ, তাই তার জ্বর চলে আসে, আর সেই জ্বর নিয়ে পড়াতে চায় উষাকে। উষা নিজেও হাতে নাস্তা বানিয়ে খাবার নিয়ে আসে তার মেঘ স্যারের জন্য। সেখানে চলে টিচার স্টুডেন্টের অনেক খুনসুটি। একসময় উষা লক্ষ্য করে মেঘের চেহারা মলিন হয়ে গেছে। মেঘ জানায়, ভার্সিটিতে র্যাগিং এর জন্য জ্বর চলে এসেছে। জ্বরের কথা শুনে সে দ্রুত মেঘকে নিয়ে ফার্মেসিতে আসে। সেখানে ওষুধ নিলে মেঘ তা বাহির খাতায় লিখে রাখতে বলে। এতে উষা বুঝতে পারে তার স্যারের কাছে টাকা নেই, তাই পড়ানোর টাকার চেয়ে আরো 2000 টাকা বেশি দেয়, আর বলে, আমি মেডিকেল মডেল টেস্টে বেশি মার্ক পেয়েছি বলে মা আপনাকে 2000 টাকা বেশি দিয়েছে। এরপর ফার্মেসি থেকে আবার উষার বাড়িতে পড়াতে আসে মেঘ। তখন মেঘ বলে, টাকা কি তুমি চুরি করেছো? কারণ সে জানে উষা মিথ্যা কথা বলে এক্সট্রা টাকা দিয়েছে। উষা জানায়, আমি মিথ্যা বলেছি ঠিকই, কিন্তু টাকাগুলো আমার ছিল, চুরি করিনি। মেঘ জানায়, আমি মিথ্যে সহ্য করতে পারি না। উষা বলে, আমাকে কি অসহ্য লাগছে? মেঘ বলে, কাজল চোখের মেয়ে, আমার অসহ্য লাগে না। উষা জানায়, এই জন্যই আমি চোখে কাজল দিই, যাতে আপনি ধমকাতে না পারেন। মেঘ আবার বলে, আমার মাও চোখে কাজল পরত।
আর এখন শুধুই কাজল দেওয়া চোখটা ভাসে। এই বলে সেদিন চলে যায় সে, আর যাওয়ার আগে এক্সট্রা 2000 টাকাও দিয়ে যায়। পরের দিন মেঘ ভার্সিটিতে আসলে আকাশ প্রিয়া নামের একজনের কাছ থেকে একের পর এক কাব্যিক মেসেজ আসতে থাকে, আর এই মেসেজ আসা বেশ কয়েকদিন চলতে থাকে। পক্ষান্তরে মেঘ নাম্বারটিতে ফোন দিলে একবারও রিসিভ করে না, তাই সে ভেবে নেয় হয়তো সেটা উষারই কাজ। তাই একদিন উষাকে সামনাসামনি রেখে ওই নাম্বারে ফোন দিতে থাকলে মেঘ দেখে ফোন বন্ধ। তাই মেঘ উষাকে জিজ্ঞেস করে, তোমার ফোন কয়টা? উষা জানায় একটাই। তাই সেদিনও আকাশ প্রিয়াকে খুঁজে পায় না মেঘ। আর মেঘকে কাছে পেয়ে উষা বলে, চলেন আমি কিছু পুরাতন বই কিনব। এতে প্রথমে মেঘ রাজি না হলেও পরে রাজি হয়। এরপর দুজন বই কিনতে যায়। সেখানে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইয়ের মলাট ভালো লাগলে কিনে ফেলে উষা। আরো কিছু কেনাকাটা করে সে। বাড়ি এসে অপেক্ষা বইটা পড়ে কান্না করতে থাকে। উষা তাই সেই বইটা মেঘ স্যারকে দিতে চায় পড়ার জন্য। কয়েকদিন পর উষা শাড়ি পরে অপেক্ষা বই নিয়ে মেঘের ভার্সিটিতে আসে। আর এসে সে মেঘকে বলে, আপনি আমাকে আজ ঘুরতে নিয়ে যাবেন? মেঘ বলে, কেন? উষা জানায়, আমি মেডিকেলে চান্স পেয়েছি আর 17তম হয়েছি। এটা শুনে খুশি হয় মেঘ, কারণ সে তার গাধা স্টুডেন্ট যে এত ভালো রেজাল্ট করবে তা এক্সপেক্ট করেনি। তাই উষার কথায় রাজি হয়ে যায়। এরপর উষা অপেক্ষা বইটা মেঘকে দেয় আর মোমবাতি জ্বালিয়ে এক নিঃশ্বাসে পড়তে বলে। বই নেওয়ার পরপরই আকাশ প্রিয়ার ফোন পায় মেঘ, আর ফোনটা ধরে উষার কাছ থেকে চলে এসে আকাশ প্রিয়াকে খুঁজতে থাকে। তখন উষা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। এরপর সিন বর্তমানে আসে। উষা জ্যোতির পাশে বসে কান্নারত অবস্থায় বলে, ওই দিনের পর থেকে মেঘ ভাই আমার সামনে আসেনি কখনো, তাই আমিও আর খোঁজ নেইনি। জ্যোতি আপু, আমি তো বেশি কিছু চেয়েছিলাম না, শুধু একটা বিকাল চেয়েছিলাম, সেটাও দিল না। এতক্ষণে জ্যোতি জবাব দেয়, সে বলে, তুমি বেশি কিছু চাওনি উষা, কিন্তু কিছু পেতে হলে আমাদের অপেক্ষা করতে হয়। কারো অপেক্ষা শেষ হয় তো কারো অপেক্ষা শেষ হয় না, কিন্তু তোমার অপেক্ষা শেষ। উষা কথাগুলো শুনে চোখ মুছতে মুছতে অবাক দৃষ্টিতে আবার জ্যোতির দিকে তাকায়। সে তখন দেখতে পায় জ্যোতি চুপচাপ। দ্রুত সিনিয়র ডাক্তারকে ডেকে ট্রিটমেন্ট করতে থাকে উষা। এরপর উষা সিনিয়র ডাক্তারকে বলে, আমি জ্যোতি আপুকে কথা বলতে শুনেছি, সে আমার সাথে কথা বলেছে, এমনকি সে মেঘ ভাইয়ের সাথে কথা বলে। সিনিয়র ডাক্তার জানায়, ওটা তোমার মনের ভুল, কারণ জ্যোতি অনেক দিন যাবৎ কোমায়, তার কথা বলার প্রশ্নই আসে না। তাহলে জ্যোতি মেঘ এবং উষার সাথে কিভাবে কথা বলল? পরের দিন উষা জ্যোতিকে দেখতে তার রুমে গেলে দেখতে পায় মেঘ মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা বইটা পড়ছে। উষা তা দেখে বলে, আপনি অপেক্ষা বইটা পড়েছেন? মেঘ জানায়, বই যে দিয়েছিলে সেটাই জানতাম না। জ্যোতি বলল, মোমবাতি জ্বালিয়েই বইটা পড়তে হবে, তাই পড়ছি। কি চমৎকার বইটা! অপেক্ষা বইটা পড়া দেখে খুশি হয়ে চলে যায় উষা। উষা চলে গেলে জ্যোতি মেঘকে বলে, আপনি ওর সাথে মিথ্যা কথা বলেন কেন? আপনি তো প্রায় সময় অপেক্ষা বইটা পড়েন, আর আমাকে তো কখনোই বলেননি যে বইটা উষা দিয়েছে। মেঘ বলে, বইয়ের কথাগুলো বিশেষ কিছু না, তাই তোমাকে জানানো হয়নি। উষা সেদিন হাসপাতাল থেকে বের হলে ওয়ার্ড বয় জানায়, আমিও একদিন জ্যোতি ম্যামকে কথা বলতে দেখেছি। একদিন রাত 3টায় শিশু ওয়ার্ডে গেলে দেখি সেখানে জ্যোতি ম্যাম, আর সে সম্পূর্ণ সুস্থ। আমি সেখানে গেলে দেখি দূর থেকে সে একটা বাচ্চাকে দেখছে। জ্যোতি ম্যাম কেউ মারা গেলে বুঝতে পারে। পরের দিন মেঘের কোচিং সেন্টারের সামনে আসে উষা। সেখানে এসে উষা বলে, আপনি তো আমাকে বিকেল দিলেন না, চলেন আজ রিকশায় করে আপনাকে হাসপাতালে নামিয়ে দিই, আর যেতে যেতে আপনার আকাশ প্রিয়ার গল্পটা শুনব। উষাকে নিয়ে মেঘ হাসপাতালের দিকে যেতে থাকলে মেঘ বলে, যদি আজ জ্যোতি জানে আমি তোমার সাথে রিকশায় উঠেছি তাহলে ও অনেক কষ্ট পাবে। উষা বলে, কেন? মেঘ জানায়, রিকশা হচ্ছে বাঙালিদের প্রেম করার সেরা জায়গা, আর তাই প্রেমিক প্রেমিকারা রিকশায় অন্য কাউকে মেনে নিতে পারে না। এরপর মেঘ আকাশ প্রিয়ার গল্প শোনায়, আর সেই গল্প শুরু হয় উষার গল্প শোনানোর শেষ থেকে। অর্থাৎ উষা যেদিন শাড়ি পরে মেঘের কাছে এসেছিল সেদিন আকাশ প্রিয়া মেঘকে ফোন করে উষার ব্যাপারে জানতে চায়। মেঘ বলে, উষা আমার স্টুডেন্ট। তো একদিন আকাশ প্রিয়া তাকে জানায়, ঝুম বৃষ্টিতে নির্দিষ্ট একটা জায়গায় তাদের দেখা হবে, তাই ঝড় বৃষ্টির দিন লোকেশন অনুযায়ী আগেই যায় সে, কিন্তু আকাশ প্রিয়া সেখানে আসে না।
এরপর থেকে মেসেজও আসে না। হঠাৎ একদিন আকাশপ্রিয়ার নাম্বার থেকে ফোন আসে মেঘের কাছে, কিন্তু ফোনটা আকাশপ্রিয়া করে না, করে তার মা। আর ফোন করে জানায়, আমার মেয়ে হাসপাতালে ভর্তি, আমার কাছে যা টাকা ছিল তা খরচ করেছি, কিন্তু আরো অনেক টাকার দরকার, যদি ভার্সিটি থেকে ফান্ডের ব্যবস্থা করতে। কথাগুলো শুনে আকাশ থেকে পড়ে মেঘ। তাই পরের দিন হাসপাতালে আকাশপ্রিয়ার মায়ের সাথে দেখা করতে আসে মেঘ। তখন জানতে পারে আকাশপ্রিয়ার নাম জ্যোতি। তো মেঘ জ্যোতিকে কিভাবে চেনে তা জিজ্ঞেস করে জ্যোতির মা। মেঘ জানায়, আমাদের মেসেজে কথা হতো, আর একদিন ফোনে কথা হয়েছে। জ্যোতি ভালোবাসত পাহাড়, আর সেদিন সাদা শাড়ি পরে বের হয়েছিল। এরপর রক্তাক্ত অবস্থায় সে হাসপাতালে। মেঘ জ্যোতিকে দেখতে যেতে চাইলে তার মা জানায়, ডাক্তার বলেছে 20 মিনিট পর দেখা যাবে। এরপর জ্যোতির মা মেঘকে জ্যোতির নোটবুকটা দেয়। সেই নোটবুকে জ্যোতির যত কল্পনার জগৎ ছিল, আরো ছিল মেঘের স্কেচ। জ্যোতির মা একটা চিঠিও দেয় মেঘকে, যা ছিল জ্যোতির ব্যাগে। চিঠি দিয়ে জ্যোতির মা জানায়, এটা আপনি পড়বেন, তাহলে সব উত্তর আপনি পেয়ে যাবেন। চিঠি পড়তে থাকে মেঘ, আর শুরু হয় জ্যোতির কথা। ভার্সিটির প্রথম দিনে জ্যোতি এসে দেখে মেঘ র্যাগিং এর শিকার হচ্ছে। যখন র্যাগিং এর শিকার হয়ে মেঘ ক্যাম্পাসে ঝাড়ু দিচ্ছিল, তখন তার স্কেচ করতে থাকে জ্যোতি। কারণ একজন বিশুদ্ধ মানুষ হিসাবে সে সময় থেকেই তার ভালো লেগে যায় মেঘকে। এরপর বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড দেখে ভালো লাগা দ্বিগুণ হয় জ্যোতির। এরপর ঘটনাক্রমে মেঘের থেকেই মেঘের নাম্বার পেয়ে যায়। তারপর থেকে দূর থেকে শুধু টেক্সট করতে থাকে জ্যোতি। একসময় সে দেখতে পায় উষা মেঘের সাথে, তাই ফোন দিয়ে দেখা করতে বলে। আর যেদিন দেখা করবে সেদিন জ্যোতি পরেছিল সাদা শাড়ি, কিন্তু সেই সাদা শাড়ি রক্তে রঙিন হয় অ্যাক্সিডেন্টে। যাওয়া হয় না আর মেঘের কাছে। মেঘ অপেক্ষা করে চলে যায়। চিঠি পড়া শেষ হলে মেঘ দেখা করতে আসে জ্যোতির কাছে। এরপর আকাশপ্রিয়ার এমন নিস্তব্ধতা দেখে মলিন হয়ে যায় মেঘের মুখ। সেদিন থেকেই জ্যোতির জন্য টাকা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে যায় মেঘ। তাই টাকা তোলার জন্য জ্যোতির কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হলে জ্যোতিদের বাড়িতে আসে মেঘ। তারপর পুরো বাড়ি ঘুরে দেখতে থাকলে সেখানে জ্যোতির অনেক জিনিসপত্র দেখতে পায়। মেঘের চোখে পড়ে একটা নোটবুক, যেখানে জ্যোতির অনেক কিছু থাকতো। সেই নোটবুকের পাতা উল্টাতে থাকলে মেঘ দেখতে পায় তার স্কেচ। এরপর ডকুমেন্টস গুলো নিয়ে নিচে নামলে মেঘ দেখতে পায় জ্যোতির স্কুটিতে ধুলা জমেছে, আর তা দেখে মুছতে থাকে সে। জ্যোতির জন্য ভার্সিটিতে টাকা তুলতে থাকে মেঘ, কিন্তু চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। তাই জ্যোতির মা সিদ্ধান্ত নেয় বাড়ি বিক্রি করবে। কথা অনুযায়ী বাড়ি বিক্রি করে, কিন্তু জ্যোতির জিনিসগুলো ফেলে দেয় না মেঘ। তা নিয়ে জ্যোতির কেবিনে সাজিয়ে রাখে। এরপর জ্যোতির ডাক্তার এসে জানায়, জ্যোতিকে নিয়ে একটা বোর্ড মিটিং হয়েছে, আর সেই মিটিং এ বলা হয়েছে জ্যোতি যতদিন সুস্থ না হবে ততদিন এই হাসপাতালে থাকতে পারবে, কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র বেড ভাড়া দিলেই হবে। এতে কিছুটা স্বস্তি পায় জ্যোতির মা এবং মেঘ। এরপর থেকে মেঘ হাসপাতালে থাকা শুরু করে। এক শীত যায় আরেক শীত আসে, কিন্তু জ্যোতি কোমা থেকে ফিরে আসে না। একদিন জ্যোতির মা দেখতে পায় জ্যোতি কথা বলছে, তাই সে মেঘকে ডেকে নিয়ে আসে। এরপর ডাক্তার এসে জানায় এটা মনের ভুল। বুঝতে পারে মেঘ জ্যোতির জন্মদিনে তার মা সবসময় ডিমের পুডিং বানাতো। তো জ্যোতির জন্মদিন আসলে মেঘ আর জ্যোতির মা মিলে কেক বানায়। আর সেদিন জ্যোতির মা জ্যোতির জন্য সেলাই করা সোয়েটার মেঘকে দেয়, আর সেটা মেঘ পরে জ্যোতির হয়ে জন্মদিনের কেক কাটে। এরপর জ্যোতির নোটবুকের স্কেচ অনুযায়ী ঘুরে বেড়াতে থাকে মেঘ, আর সেখানে গিয়ে জ্যোতিকেও অনুভব করতে থাকে সে। একদিন জ্যোতির স্বপ্ন অনুযায়ী পাহাড়ে গিয়ে রাত কাটায় মেঘ। সেখানে তার অনুভূতিতে ধরা দেয় জ্যোতি, আর বলে আপনি শুধু শুধু আমার পিছু নিচ্ছেন, আর আম্মুকেও বলবেন আমি আর ফিরব না। মেঘ জানায়, মানুষ বাঁচে অপেক্ষায়, আর অপেক্ষা বাঁচে আশায়। তোমার জন্য আমি, তোমার মা, সবাই অপেক্ষা করছি। আমি বিশ্বাস করি আমাদের এই অপেক্ষা তোমাকে ফিরিয়ে নিয়ে আসবে। জ্যোতি বলে, আমি আপনাকে লাস্ট দেখেছি যেদিন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। আপনি হট্টগোলের মাঝে উকি দিয়েছিলেন। আমি দূর থেকে দেখেছিলাম আর বলছিলাম আমার চোখের পাতা যেন খোলা থাকে, কিন্তু আপনি সেখানে বেশিক্ষণ থাকেননি, চলে গিয়েছিলেন। তারপর থেকে আপনাকে দেখার অপেক্ষায় আছি। ইস, যদি অনন্ত বেঁচে আপনাকে দেখতে পারতাম। মেঘ জানাই, তুমি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর।
তাই তুমি আমার হলে মন্দ হতো না। জ্যোতির সাথে কল্পনায় কথা বলতে বলতে মেঘের কাছে ফোন দিয়ে ডাক্তার জানায় জ্যোতির মা স্ট্রোক করেছে, কিন্তু অনেক দূরে থাকায় সে আর যেতে পারে না। মারা যায় জ্যোতির মাও। তারপর থেকে একাই সে জ্যোতিকে সামলাচ্ছে। এতক্ষণ ধরে মেঘের কাছে জ্যোতির কথাগুলো শুনে কেঁদে ফেলে উষা, আর জিজ্ঞেস করে জ্যোতি আপু যে আপনার সাথে কথা বলে এটা আপনি বিশ্বাস করেন? মেঘ জানায়, বিশ্বাস মানুষের প্রশান্তি, যেটা করলে তোমার খুব ভালো লাগবে সেটাই তোমার বিশ্বাস। এখানে কোনো লজিক খাটে না। উষা জানায়, আমি জানি, আমি জ্যোতি আপুকে আমার সাথে কথা বলতে দেখেছি, এটা আমার মনের ভুল হতেই পারে না। মেঘ জানায়, পৃথিবীতে সবকিছুর ব্যাখ্যা খুঁজতে নেই, তবে আমার বিশ্বাস জ্যোতি যাকে পছন্দ করে তার সাথে ইন্টার কানেকশন করে ফেলে। কথাগুলো বলে তারা জ্যোতির কাছে যায়। তারপর জ্যোতির পাশে বসে উষা শুধু তাকে দেখতে থাকে। এরপর মেঘ কফি নিয়ে বাইরে চলে গেলে জ্যোতি কথা বলে উষার সাথে, কিন্তু উষা এবার একটু ভয় পায়। তাই মেঘ ভাইয়া বলে ডাক দিলে জ্যোতি জানায়, মেঘ এখন আমাদের থেকে 30 গজ দূরে, তুমি ভয় পেও না, একটু আমার কাছে এসে বসো। উষা বসলে হাত বাড়িয়ে দেয় জ্যোতি। হাত ধরে কান্না করতে থাকে উষা। এরপর জ্যোতি বলে, অপেক্ষার মতো কঠিন কিছুই নেই, আমি হয়তো তোমার অপেক্ষাতে বেঁচেছিলাম, এখন আমার অন্ধকারে হারিয়ে যেতে আর ভয় লাগে না। আমি হারিয়ে গেলে আমার মেঘকে তুমি আগলে রেখো। ভালো তো সবাই বাসে, কিন্তু কজন আগলে রাখতে পারে বলো? আমি জানি তুমি মেঘকে আগলে রাখতে পারবে। জ্যোতি উষাকে আরো জানায়, আগামীকাল সকাল 10টায় আমার কাছে নিয়ে আসবে। আমার সময় ইতিতে চলে এসেছে। পরের দিন ঠিক সকাল 10টায় রক্তবমি শুরু হয় জ্যোতির। মেঘ জ্যোতির হাত ধরে পাশে বসে থাকে। তখন ডাক্তার জ্যোতিকে ট্রিটমেন্ট নিতে থাকলে মেঘ জানায়, জ্যোতি থাকতে চাচ্ছে না, ওকে শান্তি মতো যেতে দিন। তখন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে জ্যোতি, যা নীরবেই মেনে নেয় মেঘ। পরের দিন উষা হাসপাতালে যেতে থাকলে দেখে মেঘ একটা নার্সারি থেকে 100টা নয়নতারার চারা নিচ্ছে। এই নয়নতারা ছিল জ্যোতির খুব পছন্দের। এই চারাগুলো নিয়ে পিচ ঢালা পথ পাড়ি দিয়ে আসে পাহাড়ের নিচে, যেখানে জ্যোতিকে কবর দেওয়া হয়েছে। জায়গাটা প্রিয় ছিল জ্যোতির, তাই সেই জায়গাটা প্রিয় করে নিয়েছে মেঘ, বেঁধে নিয়েছে বাসা, আর সেই নয়নতারাগুলো কবরের পাশে রেখে দিয়েছে। সেখানে মেঘের পিছু নিয়ে উষা এসে এগুলো দেখতে পায় আর বলে, জ্যোতি আপু অপেক্ষার মাঝেও তুমি মেঘ ভাইকে পেয়েছ, তাই তুমি অনেক ভাগ্য নিয়ে জন্মেছিলে। সে আরো বলে, জ্যোতি আপু তুমি না আমাকে আপন করে নিয়েছ, তাহলে আমি যে তোমার কাছে এসেছি সেটা কি তুমি বুঝতে পেরেছ? তখন উপাস থেকে মেঘ বলে, আর গাছের আড়ালে লুকিয়ে থাকতে হবে না, জ্যোতি বলেছে আমায় তুমি এখানে এসেছ। কাছে যায় উষা। কফির ব্যবস্থা করতে থাকে মেঘ। এবার 2 কাপ নয় 3 কাপ কফি নিয়ে এখানে আসে মেঘ। 1 কাপ জ্যোতির জন্য রেখে বাকি 2 কাপ খেতে থাকে দুজন।